হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে বার্টল ব্রেক্টের লেখা একটা প্লে, যার নাম হচ্ছে দ্য গুড ওমেন অফ সেজওয়ান। তো এই যে সেজওয়ান স্পেলিংটা, এটা দুরকম হতে পারে। আমরা SETZUAN এটাও করতে পারি, বা SZECHWAN এই স্পেলিংটা করতে পারি। তো আমরা আজকের ক্লাসে বেসিক্যালি এই যে নাটকটা রয়েছে দ্য গুড ওমেন অফ সেজওয়ান, যেটা বার্টল ব্রেক্ট লিখেছেন। এই বার্টল ব্রেক্ট, এনার উচ্চারণটা অনেকে অনেক রকম করেন। কেউ কেউ বার্টল ব্রেচেট করেন, কেউ কেউ বার্টল ব্রেক্ট করেন, আবার কেউ কেউ বার্টল ব্রেস্ট করেন। তো বেসিক্যালি এটা তো জার্মান নাম, তিনি একজন জার্মান মানুষ ছিলেন। তো আমরা বার্টল ব্রেক্ট করব, ব্রেক্টটাই সবচেয়ে অ্যাকসেপ্টেড। তো বার্টল ব্রেক্টের লেখা দ্য গুড ওমেন অফ সেজওয়ান, সেটা আমরা পড়ব। তো আজকে আমরা বেসিক্যালি ইন্ট্রোডাকশন করব, অর্থাৎ আমরা এই নাটকটা সম্পর্কে এবং আমাদের নাট্যকার সম্পর্কে যে ব্যাকগ্রাউন্ড ডিটেলটা, সেই ব্যাকগ্রাউন্ড ডিটেলটা অ্যানালাইসিস করে নেব। দেখো, যে কোনো টেক্সট যদি আমরা পড়ি, সেটা নাটক হতে পারে, সেটা কোনো গল্প হতে পারে, সেটা পোয়েট্রি হতে পারে, সেটা নভেল হতে পারে, তার ইন্ট্রোডাকশনটা কিন্তু আসল। কারণ ইন্ট্রোডাকশন যদি আমাদের কাছে ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু সেই লিটারারি পিসটা আমরা ঠিকঠাকভাবে ক্লিয়ার করতে পারবো না। তো আজকে আমরা টোটাল ব্রেক্ট সম্পর্কে এবং গুড ওমেন অফ সেজওয়ান সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস করে নেব। তো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেক্ট বা অ্যাবাউট ব্রেচেট। আমরা নাট্যকার সম্পর্কে জানব। তো নাট্যকারের সম্পূর্ণ নাম কি বাবা? বার্টল ব্রেক্ট তার সংক্ষিপ্ত নাম, তার একটা অনেক বড় নাম আছে। তার পুরো নাম হচ্ছে ইউজেন বার্থহোল্ড ফ্রাইডরিচ ব্রেক্ট। ইউজেন বার্থহোল্ড ফ্রাইডরিচ ব্রেক্ট, এটা হচ্ছে তার সম্পূর্ণ নাম। এই পয়েন্টগুলো মনে রাখবে, এগুলো ভবিষ্যতে তোমাদের কাজে দেবে। তোমরা যখন হায়ার স্টাডিজ করবে, অর্থাৎ নেট সেট বা বিভিন্ন যে টিজিটি পিজিটি যে এক্সামগুলো রয়েছে, সেই এক্সামগুলো যখন দেবে, তখন দেখবে তোমাদের এই ডিটেল প্রশ্নগুলো হবে। তো সেই কারণে আমি তোমাদের টোটাল ডিটেল অ্যানালাইসিস করে দিচ্ছি। কারণ আমরা একটা টেক্সটকে একবারই পড়ব, এমন পড়ব যেন সেটা সম্পর্কে আমাদের একটা সম্পূর্ণ ধারণা থাকে। অর্থাৎ আংশিক ধারণা করে লাভ নেই। পড়াশোনা করতে হলে ভালো করে পড়তে হবে, সিরিয়াসলি পড়তে হবে। তো বার্টল ব্রেক্টের আমরা ফুল নেম জানলাম, ইউজেন বার্থহোল্ড ফ্রাইডরিচ ব্রেক্ট। এরপর আমরা তার ক্রনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড জানব, অর্থাৎ তার জন্ম কখন এবং তার মৃত্যু কখন। দেখো, তার জন্ম হচ্ছে 1898 এবং মৃত্যু হচ্ছে 1956। অর্থাৎ তিনি যে সময়টাই বিলং করছেন সেটা আমরা 20th সেঞ্চুরি বলতে পারি, বিংশ শতাব্দী, 20th সেঞ্চুরি। কারণ আমরা জানি যে সেঞ্চুরি যখন আমরা লিখি তখন কিভাবে বার করি। যেমন দেখো, 1901 থেকে 2000 এই যে টাইম পিরিয়ডটা, এটা হচ্ছে 20th সেঞ্চুরি। অর্থাৎ যেটা দিয়ে শেষ হয় সেটা দিয়ে সেঞ্চুরি হয়। আবার যদি মনে করো আমরা 1801 থেকে 1901 অবধি লিখি, তাহলে এই যে 1801 থেকে 1901 এই টাইম পিরিয়ডটা, এটা কি হবে? এটা হবে 19th সেঞ্চুরি, কারণ 19 দিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে? এটা হবে 19th সেঞ্চুরি, 1801 থেকে 1900, অর্থাৎ 1900 সাল অবধি। তো বার্টল ব্রেক্ট তিনি কিন্তু 20th সেঞ্চুরিতে বিলং করছেন। তো তার লিটারারি পিরিয়ড কি বাবা? অর্থাৎ কোন পিরিয়ডে তিনি রাইটার? দেখো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার মানে ইংরেজি সাহিত্যকে যদি আমরা ডিভাইড করি বিভিন্ন পিরিয়ডে, তো সেখানে আমরা মডার্ন, পোস্ট মডার্ন, ভিক্টোরিয়ান অনেক রকম পিরিয়ড পাই। তো বার্টল ব্রেক্ট তিনি তো ব্রিটিশ রাইটার নন, তিনি জার্মান রাইটার, ঠিক আছে? তিনি জার্মানির মানুষ। তাও যদি আমরা লিটারারি পিরিয়ডটাকে, অর্থাৎ লিটারারি পিরিয়ড তো সাহিত্যের পিরিয়ড তো একটাই থাকবে, একটা মুভমেন্ট, একটা পিরিয়ড একই থাকবে প্রত্যেকের জন্য। তো
তো আমরা বার্টল ব্রেস্টকে মডার্ন পিরিয়ড বা লিটারারি মডার্নিজমের সাথে যুক্ত করতে পারি। কেন তাকে আমরা মডার্ন পিরিয়ড বা মডার্নিজমের সাথে যুক্ত করছি? কারণ তার রাইটিংগুলো যখন আমরা পড়ব সেখানে আমরা কিন্তু এই মডার্ন পিরিয়ডের যে এলিমেন্টগুলো, অর্থাৎ মডার্ন পিরিয়ডের যে বৈশিষ্ট্যগুলো বা ফিচার্সগুলো, সেগুলো দেখতে পাই। সেই কারণেই কিন্তু তাকে আমরা লিটারারি মডার্নিজম বা মডার্ন পিরিয়ডের সাথে যুক্ত করছি। অর্থাৎ তার রাইটিংয়ের মধ্যে যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু সব মডার্ন ফিচার্স। ওকে, তো নেক্সট আমরা যে পয়েন্টটাকে জানবো, দ্যাট ইজ কান্ট্রি অফ অরিজিন। অর্থাৎ তিনি কোন কান্ট্রি থেকে বিলং করতেন, কোন দেশের তিনি রাইটার। তিনি বেসিক্যালি একজন জার্মান প্লে রাইট। আমি আগেও বললাম, এখনো বলছি, তিনি জার্মানির মানুষ এবং তার এই নাটকটা এটা কিন্তু জার্মান ভাষাতেই লেখা হয়েছে এবং তার নামটা এই কারণে উচ্চারণ করতে আমাদের এতটা অসুবিধা হয়, কারণ জার্মান ওয়ার্ডগুলো প্রত্যেকটাই ভয়ানক ভয়ানক উচ্চারণ, ঠিক আছে? তো সেই কারণে আমাদের তার নামটা উচ্চারণ করতে এতটা অসুবিধা হয়। দেখো, আমি যদি বলি যে আমি ঠিক উচ্চারণ করছি, তাহলে সেটা ভুল হবে, তাই না? কারণ আমি যদি একটা ইউরোপিয়ানকে, যে ইউরোপিয়ান যার মাদার টাং হয়তো সে ইউরোপে জন্ম হয়েছে, তার মাদার টাং হয়তো মনে করো ইংলিশ, তো তাকে যদি আমি বলি যে তুমি আমার নামটা উচ্চারণ করো, আমার বাংলা নামটা, সে ঠিকঠাক উচ্চারণ করতে পারবে না। যেমন আমার নাম অভিজিৎ, এই অভিজিৎটাকে যদি আমি উচ্চারণ করতে পারি, একজন বাঙালি যতটা সুন্দরভাবে অভিজিৎ নামটাকে উচ্চারণ করতে পারবে, সেটা যদি আমি একজন ব্রিটিশকে উচ্চারণ করতে বলি বা একজন রাশিয়ানকে উচ্চারণ করতে বলি, সে কিন্তু অভিজিৎ উচ্চারণ করতে পারবে না, সে অভিজিৎ এইসব কিছু একটা উচ্চারণ করবে, ঠিক আছে? সেই রকমই আমরা যখন বার্টল্ড ব্রেখটকে উচ্চারণ করছি, আমাদেরও হয়তো সেই রকমই উচ্চারণ হচ্ছে, আমরাও হয়তো তার নামটা সঠিকভাবে প্রোনাউন্স করতে পারছি না। এটা নিয়ম, যেহেতু আমাদের মাদার টাং বেঙ্গলি, ঠিক আছে? তো কান্ট্রি অফ অরিজিন কি বাবা? তার কান্ট্রি অফ অরিজিন হচ্ছে জার্মান। তিনি একজন জার্মান প্লেরাইট কথার অর্থ হচ্ছে নাট্যকার। তার সাথে সাথে তিনি একজন নভেলিস্ট অর্থাৎ ঔপন্যাসিক, এবং তিনি একজন পোয়েট অর্থাৎ কবি। তাহলে ভাবো, বার্টল ব্রেস্টকে কিন্তু আমরা শুধুমাত্র যে নাটকের জগতে দেখবো সেটা কিন্তু নয়, নাটকের সাথে সাথে তাকে আমরা একজন নভেলিস্ট হিসাবে এবং তাকে আমরা একজন পোয়েট হিসাবেও দেখব। নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে তার পপুলার ওয়ার্কস, অর্থাৎ আমাদের লিটারেচারে তার কোন কোন রাইটিংগুলো খুব বিখ্যাত, যেগুলোর কারণে তাকে আমরা মনে রেখেছি বা তার একটা অনবদ্য কি বলবো ভূমিকা রয়েছে আমাদের এই সাহিত্যের জগতে। সেগুলো কি বাবা? দেখো, প্রথমেই রয়েছে ব্যাল, 1918-এর ব্যাল বলে একটা নাটক রয়েছে। তারপর রয়েছে দ্য থ্রি পেনি অপেরা, 1928। তারপর রয়েছে দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য সিটি অফ ম্যাহাগনি, 1930। তারপর রয়েছে দ্য মেজার্স টেকেন, 1930। নেক্সট দ্য মাদার, 1932। নেক্সট ফিয়ার অ্যান্ড মিজারি অফ দ্য থার্ড ওয়েজ, 1938। নেক্সট আমরা পাচ্ছি 1943 লাইফ অফ গ্যালিলিও। এই লাইফ অফ গ্যালিলিও এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্লে, আমাদের কিন্তু এইগুলো সম্পর্কে জানতে হবে ভবিষ্যতের জন্য, কারণ ভবিষ্যতে এগুলো থেকেই প্রশ্ন আসে। তোমরা যখন পড়বে দেখবে, ভবিষ্যতে হায়ার স্টাডিজ করবে, মাস্টার্স করবে, নেট সেট এক্সাম দেবে, বা তোমরা টিজিটি পিজিটি অর্থাৎ বিভিন্ন যে স্কুল রয়েছে সেখানকার যে চাকরিগুলো, যেমন ইংলিশ মিডিয়াম স্কুল বা বিভিন্ন গভর্নমেন্ট স্কুল রয়েছে বা সেন্ট্রাল স্কুল রয়েছে বা আর্মি স্কুল রয়েছে বা আমাদের যেগুলো কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, সেই সমস্ত জায়গায় যখন এক্সাম দেবে তখন কিন্তু এই সমস্ত প্রশ্ন আসে, ডিটেল প্রশ্ন আসে। ওকে, তো লাইফ অফ গ্যালিলিও কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটা সম্পর্কেও আমাদের পড়ে রাখা উচিত। নেক্সট হচ্ছে আজকের যেটা আমাদের রয়েছে ক্লাসের বিষয়, দ্য গুড পার্সন অফ সেজওয়ান, 1943। তারপর রয়েছে দ্য ককাসিয়ান চক সার্কেল, 1948-এর। তারপর রয়েছে দ্য রেজিস্টেবল রাইজ অফ আর্টুরো উই, 1941-এ লেখা হয়েছে এবং পাবলিশড হয়েছে তার মৃত্যুর পর 1957-এ। কারণ দেখো, আমরা প্রথমেই দেখলাম তিনি 1956-এ মারা গেছেন, আর এটা পাবলিশড হচ্ছে 1957-এ। দ্যাটস ওয়াই আমরা বলছি পস্থুমাসলি। পস্থুমাস কথার অর্থ হচ্ছে যখন কোনো রাইটারের রাইটিং তার মৃত্যুর পর পাবলিশড হবে
তখন সেটাকে আমরা পোস্থামাস পাবলিকেশন বলবো। ওকে, তাহলে এইগুলো হচ্ছে তার পপুলার ওয়ার্কস। নেক্সট আমরা বার্টল ব্রেক্টের রাইটিং স্টাইলটাকে বুঝবো। দেখো, যে কোনো রাইটারের যদি রাইটিং স্টাইলটাকে আমরা বুঝে নিই তাহলে তার যে কোনো লেখা পড়তে কিন্তু সুবিধা হবে। যে শুধু দ্য গুড ওমেন অফ সেজওয়ান পড়ার জন্য আমাদের কাজে লাগবে সেটা কিন্তু নয়, আমরা ভবিষ্যতেও যখন তার অন্যান্য লেখাগুলো পড়ব সেটা পড়তে গিয়েও কিন্তু আমাদের সুবিধা হবে। কেন সুবিধা হবে? কারণ আমরা তো তার টোটাল রাইটিং স্টাইলটাকে বুঝে নিচ্ছি, তাই না? তার রাইটিং স্টাইলে প্রথমেই দেখো আমি একটা পয়েন্ট করেছি, যেটাকে আমি বলছি ভলফ্রাম ডাংস ইফেক্ট। ভলফ্রাম ডাংস ইফেক্ট এটাকে আমরা এলিয়েনেশন ইফেক্ট বলতে পারি। দেখো, ভলফ্রাম ডাংস ইফেক্ট এটা বেসিক্যালি একটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজের টার্ম। রাশিয়ান ফর্মালিজম বলে একটা লিটারারি থিওরি আছে, সেই থিওরিতে এই ভলফ্রাম ডাংস ইফেক্ট এই টার্মটাকে ইউজ করা হয়। এই ভলফ্রাম ডাংস ইফেক্ট যাকে ইংলিশে যদি আমরা ট্রান্সলেট করি তো আমরা বলতে পারি একে বলা হয় এলিয়েনেশন ইফেক্ট। অর্থাৎ এর মানে কি বাবা? তোমরা যদি বার্টল ব্রেক্টের নাটকগুলো পড়ো সেখানে তিনি কি করেছেন, ট্র্যাডিশনাল যে থিয়েটার অর্থাৎ অ্যারিস্টটলিয়ান থিয়েটার, অ্যারিস্টটল যে থিয়েটারের কথা বলছেন তার বিখ্যাত বই পোয়েটিক্সে, অর্থাৎ যাকে আমরা ড্রামাটিক থিয়েটার বলি, সেই থিয়েটার থেকে তিনি ব্রেকআউট করে তিনি বেরিয়ে আসছেন, তিনি নতুন একটা জায়গা তৈরি করছেন। কিরকম? দেখবে আমরা যখন ম্যাক্সিমাম সিনেমা দেখি বা নাটক দেখি তখন দেখবে সেই নাটকের সাথে ডাইরেক্টলি আমরা ইমোশনালি ইনভলভ হয়ে যাই, তাই না? দেখবে বাড়িতে দেখবে আমাদের মা, কাকিমা, ঠাকুমা, দিদা এনারা দেখবেন সিরিয়াল দেখে, বিভিন্ন বেঙ্গলি সিরিয়াল, হিন্দি সিরিয়াল দেখেন। তো সিরিয়াল দেখতে দেখতে এনারা দেখবে সিরিয়ালের সাথে রিয়াক্ট করেন, অর্থাৎ সিরিয়ালে কোনো দুঃখের ঘটনা হচ্ছে এনাদের মধ্যে একটা দুঃখ চলে আসে, সিরিয়ালে কোনো আনন্দের ঘটনা হচ্ছে এনাদের মধ্যে একটা আনন্দ চলে আসে, অর্থাৎ ইমোশনালি ইনভলভ হয়ে যায়। এই যে ইমোশনালি ইনভলভমেন্ট, এখানে কি হচ্ছে, এখানে ইমোশনালি যখন আমরা ইনভলভ হয়ে যাই তখন কিন্তু আমরা পার্সিয়ালিটি শুরু করি, অর্থাৎ আমাদের যে ক্যারেক্টারটাকে ওই সিরিয়ালে ভালো লাগছে তাকে আমরা বেস্ট মনে করি, আর বাকি যে ক্যারেক্টারগুলোকে ভালো লাগছে না সেগুলো থেকে আমরা বেরিয়ে আসি। বা সেই সিরিয়ালের মাধ্যমে যদি কোনো থিমাটিক বিষয়কে, যদি কোনো সোশ্যাল ইস্যুকে তুলে ধরার চেষ্টা করে, যদি আমরা ইমোশনালি এনগেজ হয়ে যাই তখন কিন্তু আমরা সেই জায়গাটাকে আর বুঝতে পারি না। কিন্তু ভলফ্রাম ডাংস ইফেক্ট বা যাকে আমরা বলছি এলিয়েনেশন ইফেক্ট, ভলফ্রাম ডাংস ইফেক্ট বা যাকে আমরা এলিয়েনেশন ইফেক্ট বলছি, এখানে কি হচ্ছে বাবা? এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে অডিয়েন্সকে ডাইরেক্ট অ্যাড্রেস করা হবে, অডিয়েন্সকে ডাইরেক্ট অ্যাড্রেস করা হবে, ডাইরেক্ট অডিয়েন্সের মতামতটা জেনে নেওয়া হবে, অর্থাৎ অডিয়েন্সকে ইমোশনালি অ্যাটাচ হতে দেওয়া হবে না। অডিয়েন্সকে বোঝানো হবে বারবার যে আপনারা এটা কিন্তু একটা নাটক দেখছেন, এখানে যেটা হচ্ছে সেটা রিয়েলিটি নয়, সেটা রিয়েলিটির একটা রিপ্রেজেন্টেশন, এইরকম ভাবে রিয়েলিটিতে কিছু ঘটছে, অর্থাৎ আমরা যেন সেটাকে রিয়েল না ভেবে নিই। দেখবে সিনেমা দেখতে দেখতে আমরা মাঝে মাঝে এমন ইমোশনাল হয়ে যাই যে আমরা সিনেমাটাকে টোটাল রিয়েল ভেবে নিলাম, একবারে ইমোশনাল হয়ে গেলাম। তো ব্রেক্ট কি করছে, সেই ইমোশনাল সেন্সটাকে আমাদের কেটে দিচ্ছে। তিনি বলছেন না, তোমরা এটা রিয়েলিটি দেখছো না, এটা রিয়েলিটির একটা রিপ্রেজেন্টেশন দেখছো। তাকে আমরা বলতে পারি এলিয়েনেশন ইফেক্ট। তিনি এলিয়েনেট করছেন অডিয়েন্সকে, অডিয়েন্সকে তিনি ডাইরেক্টলি ইমোশনালি ইনভলভ করছেন না। এটা হচ্ছে রাইটিং স্টাইলের তার প্রথম বৈশিষ্ট্য, তিনি এলিয়েনেশন ইফেক্ট করবেন। তার নাটক যখন পড়বো বা তার নাটক যখন আমরা পারফর্ম দেখবো, নাটক তো বেসিক্যালি পড়ার চেয়ে যদি আমাদের দেখা হয়, দেখলে বেশি ভালো বোঝা যায়। আর নাটক তো পারফর্ম করার জন্যই বানানো হয়, পরবর্তী ক্ষেত্রে সেগুলোকে প্রিজার্ভ করে রাখার জন্য বই আকারে বানানো হয়, পাবলিশ করা হয় এবং সেগুলো আমরা পড়ি। আর নাটক যদি দেখা হয় তাহলে বেস্ট বোঝা যায়। ওকে, নেক্সট তার যে রাইটিং স্টাইল তাকে আমরা বলছি ডিডাকটিসিজম। ডিডাকটিসিজম কি বাবা? অর্থাৎ অডিয়েন্সকে কোনো একটা বিষয়ে এডুকেট করার জন্য,
অর্থাৎ যখন অডিয়েন্সকে এডুকেট করা হয়, শিক্ষিত করা হয়, কোনো একটা বিষয়ে জ্ঞান দেওয়া হয়, তাকে ডিডাক্টিসিজম বলা হয়। মনে করো আমি একজন রাইটার, আমি একটা কিছু লিখেছি, সেটা যাই হোক, আমার কাজ হচ্ছে আমার যারা অডিয়েন্স অর্থাৎ আমার যারা রিডার তাদেরকে আমি কিছু একটা শেখাবো। তাহলে এই যে শেখানোর পারপাসে যখন আমি তৈরি করছি কোনো কিছু, সেটাকে বলা হয় ডিডাক্টিসিজম। ওকে, এখানে আমি ইমোশনাল ইনভলভ করবো, কারণ প্রথমে আমি কি করবো, এলিয়েনেশন ইফেক্ট করবো। বার্টল ব্রেcht প্রথমেই তোমাকে এলিয়েনেট করে দেবে, তোমাকে ইমোশনালি ইনভলভ হতে দেবে না, তারপর তোমাকে ডিডাক্টিভ করবে, অর্থাৎ তোমাকে কিছু শেখাবে। নেক্সট হচ্ছে বার্টল ব্রেcht এই যে নতুন টেকনিকগুলো আবিষ্কার করছেন, এই টেকনিকগুলোকে কি বলা হয় বাবা, এপিক থিয়েটার। এই যে এলিয়েনেশন এফেক্ট, এই যে ডিডাক্টিসিজম, এইসব বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এর টোটাল যে রিপ্রেজেন্টেশন তাকে বলা হয় এপিক থিয়েটার বা নন অ্যারিস্টোটেলিয়ান থিয়েটার। দেখো অ্যারিস্টটল যে থিয়েটারের কথা বলেছিলেন, অর্থাৎ অ্যারিস্টটল তার বিখ্যাত বই পোয়েটিক্স, অ্যারিস্টটল পোয়েটিক্সের জন্য ফেমাস, তার পোয়েটিক্সে তিনি বিখ্যাত থিওরি দিয়েছেন নাটক সম্পর্কে। তো অ্যারিস্টটলের যে থিয়েটার বা নাটকের যে থিওরি, তাকে আমরা ড্রামাটিক থিয়েটার বলি। কিন্তু বার্টল ব্রেcht তিনি যে থিয়েটারের কথা বললেন, দ্যাট ইজ এপিক থিয়েটার। এপিক থিয়েটার কেমন হয় বাবা, কিছু বৈশিষ্ট্য থাকে। প্রথমত এপিক থিয়েটারে আমরা এপিসোডিক স্ট্রাকচার দেখতে পাই, নন লিনিয়ার ন্যারেটিভ দেখতে পাই, ফোকাস অন আইডিয়াস রাদার দেন ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স। ওকে, আর এখানে একটা ডিস্টেন্স তৈরি হয়, অর্থাৎ অবজেক্টিভ পার্সপেক্টিভ দেখা যায়, যেখানে ইমোশনাল ইমার্সন থাকে না। তার মানে কি, আমি ক্লিয়ার করে বোঝাই। এই নাটকগুলো এপিসোডের মতো, অর্থাৎ তুমি যখন নাটকটা দেখবে তোমার মনে হবে যে তুমি এপিসোড দেখছো। যেমন এই যে আমাদের দ্য গুড ওমেন অফ সেজ ওয়ান, এটাই যখন আমরা দেখবো 10টা সিনে ডিভাইড, 10টা সিন আছে, 10টা সিনকে আমরা 10টা এপিসোড বলতে পারি। এই যদি ন্যারেটিভটা দেখি, লিনিয়ার নয়, নন লিনিয়ার। লিনিয়ার আর নন লিনিয়ারের মধ্যে পার্থক্য কি বাবা, দেখবে লিনিয়ার ন্যারেটিভে কি হয়, মনে করো গল্প এখানে শুরু হলো, এখানে শেষ হবে, এগোতে থাকে আস্তে আস্তে, তাই না? তোমরা ম্যাকবেথ পড়েছো, ম্যাকবেথের প্রথমে কি দেখতে পাচ্ছ, যে ম্যাকবেথ যুদ্ধ করে ফিরছে, তারপর দেখতে পাচ্ছ 3টে উইচ তার সাথে দেখা করছে, তারপর ম্যাকবেথের রাজা হওয়ার ইচ্ছা জাগছে, ম্যাকবেথ ডানকানকে খুন করে রাজা হচ্ছে, তারপর ম্যাকবেথ ব্যাংককে খুন করছে, শেষে ম্যাকবেথ জানতে পারছে যে তার ম্যাকডাফের হাতে মৃত্যু হবে, লেডি ম্যাকবেথ শেষে মারা যাচ্ছে এবং শেষে ম্যাকবেথও মারা যাচ্ছে। এই যে একটা লাইনে গল্পটা হচ্ছে, এটাকে বলা হয় লিনিয়ার গল্প। কিন্তু নন লিনিয়ার স্টোরি কোনগুলো, যেখানে এইভাবে পরপর পরপর গল্পগুলো হবে না। যেমন তোমরা যদি ওয়েটিং ফর গোডো পড়ো, ওয়েটিং ফর গোডোর ওপর আমার অলরেডি ক্লাস আছে, তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে। আমার এই চ্যানেল টার্গেট লিটারেচার, এখানে সার্চ করবে, এখানে পেয়ে যাবে। অলরেডি আমি ওয়েটিং ফর গোডোর ওপর অনেকগুলোই ক্লাস করিয়েছি। তো নন লিনিয়ার যে ন্যারেটিভ, সেখানে কিন্তু এইভাবে শুরু থেকে শেষের দিকে আসতে এগোবে না, মানে শুরু থেকে শেষের দিকে আস্তে আস্তে ডেভেলপ করতে করতে এগোবে না, এরকম হবে না। এখানে টোটাল একটা স্টোরি বলা হবে, বাট স্টোরির যে প্লট ডেভেলপমেন্টটা, তার কোনো শুরু থাকবে না, কোনো শেষ থাকবে না। তুমি বুঝতে পারবে না যে এটা শুরু না এটা শেষ। তোমার মনে হবে গল্প যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ হলো, বা গল্প হয়তো শুরু হয়েছে কিন্তু তার শেষ নেই, তাকে আমরা নন লিনিয়ার ন্যারেটিভ বলি। এবং এই এপিক থিয়েটারে আমরা আইডিয়ার ওপর জোর দিই, অর্থাৎ বিভিন্ন আইডিয়াকে তুলে ধরা হয়। এখানে কিন্তু কোনো ক্যারেক্টারকে বড় করে দেখানো হয় না। যেমন আমি এক্সাম্পল দিই, শেক্সপিয়ারের মনে করো ম্যাকবেথ পড়েছো, হ্যামলেট আছে, অথেলো আছে, কিং লিয়ার আছে, সেগুলো পড়বে, সেখানে দেখবে তুমি ফোকাস করা হচ্ছে একটা পার্টিকুলার ক্যারেক্টারের উপর। ম্যাকবেথ নাটকে ম্যাকবেথের ওপর, হ্যামলেট নাটকে হ্যামলেটের ওপর। কিন্তু বার্টল ব্রেchtকে যখন পড়বে, সেখানে কিন্তু ক্যারেক্টারের ওপর নয়। এখানে দ্য গুড ওমেন অফ সেজ ওয়ান, তুমি হয়তো ভাববে যে একজন সেজ ওয়ানের একটা সুন্দর ভালো
মহিলার ওপর বেস করে হয়েছে, না বাবা, তিনি মহিলাকে অ্যাজ এ প্রোটাগনিস্ট দেখিয়েছেন, কিন্তু তিনি সেই মহিলার মাধ্যমে তার আইডিয়াগুলোকে প্রেজেন্ট করেছেন। এটাকে ভালো করে বুঝতে হবে। আর কি হয় বাবু, আর যেটা হয় সেটা হচ্ছে ইমোশনাল তোমাকে হতে দেবে না, কারণ এটাই হচ্ছে ব্রেক্টের বৈশিষ্ট্য, এপিক থিয়েটারের এটাই হচ্ছে মেন ফিচার, যে তুমি ইমোশনালি ইনভলভ হবে না, তুমি রিয়েলিটির একটা রিপ্রেজেন্টেশন দেখবে, তুমি সবসময় অবজেক্টিভ ভাবে দেখবে, তুমি সাবজেক্টিভ ভাবে নিজেকে জড়িয়ে নেবে না। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে যখন সিনেমা দেখি বা কোনো সিরিয়াল দেখি বা এপিসোড দেখি, আমরা দেখবে নিজেকে ইমোশনালি অ্যাটাচ করে নিই, কিন্তু এখানে ইমোশনালি অ্যাটাচ করা হবে না এপিক থিয়েটারে। এটা একটা নিউ থিয়েটার, নতুন টাইপের থিয়েটার, মানে ওই অ্যারিস্টটলিয়ান যে ড্রামাটিক থিয়েটার, যেগুলো আরো অন্যান্য নাটক রয়েছে সেগুলো সব ড্রামাটিক থিয়েটার, সেখান থেকে বেরিয়ে এসে নতুন ধরনের থিয়েটার এপিক থিয়েটার। কারণ 20th সেঞ্চুরি যদি আমরা থিয়েটার দেখি, এখানে আমরা অনেক রকমের থিয়েটার পাই, যেমন আমরা অ্যাবসার্ড থিয়েটার পাই, থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড, যেখানে আমরা ওয়েটিং ফর গোডোকে পাচ্ছি, তাই না? তারপর দেখবে যেখানে আমরা কমেডি অফ মিনেস পাই, যেখানে আমরা হ্যারোল্ড পিন্টার এবং তার নাটকগুলোকে পাচ্ছি, থিয়েটার অফ ক্রুয়েলটি পাই, তারপর আমরা এপিক থিয়েটার। এগুলো 20th সেঞ্চুরির যে বিভিন্ন রকম নতুন থিয়েট্রিক্যাল টেকনিকের আবিষ্কার হচ্ছে, তার মধ্যে একটা, ওটা ওই অ্যারিস্টটলিয়ান যে ড্রামাটিক থিয়েটার, সেখান থেকে অনেক বেরিয়েছে। নেক্সট আমরা বার্টল ব্রেস্টের মধ্যে কি দেখতে পাই? নেক্সট দেখতে পাই হিস্ট্রিক্যাল অ্যান্ড পলিটিক্যাল কনটেক্সট, অর্থাৎ তার নাটকগুলোতে একটা হিস্ট্রিক্যাল ব্যাপার রয়েছে, তিনি ইতিহাস নিয়ে আলোচনা করেছেন এবং তিনি পলিটিক্যাল যে বিভিন্ন ইস্যু, অর্থাৎ রাজনৈতিক যে বিভিন্ন ইস্যু, সেই রাজনৈতিক ইস্যুগুলোকেও দেখিয়েছেন। দেখো, পলিটিক্যাল মানেই আমাদের মাথাতে চলে আসে দুটো দলের কথা, তাই না? দেখো, পলিটিক্যাল আমি যেই বললাম, তোমাদের মাথাতে সিপিআইএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, এই যে বিভিন্ন দল রয়েছে সেগুলোর কথা চলে এলো। কিন্তু পলিটিক্স মানে বাবা কয়েকটা দল নয়, পলিটিক্স হচ্ছে একটা ইডিওলজি, একটা ইডিওলজি যার মাধ্যমে একটা স্টেটকে এবং সেই স্টেটের পিপলদেরকে কন্ট্রোল করা হয়, অর্থাৎ নীতি, যে নীতি প্রয়োগের মাধ্যমে একটা রাজ্যকে বা একটা দেশকে এবং সেই দেশের মানুষকে পরিচালনা করা হয়, তাকে পলিটিক্স বলা হয়। তাহলে তার নাটকে এই পলিটিক্যাল ইডিওলজি এবং হিস্ট্রিক্যাল যে স্টোরি, ইতিহাস এবং রাজনীতি, দুটোকে নিয়েও কিন্তু তিনি ডিল করেন। নেক্সট কি বাবা? ভার্বাল অ্যান্ড ভিজুয়াল ইনোভেশন, খুব সুন্দর। দেখো, বার্টল ব্রেস্ট তিনি ল্যাঙ্গুয়েজ নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন, ল্যাঙ্গুয়েজ নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন, অর্থাৎ তার ল্যাঙ্গুয়েজে তিনি বিভিন্ন মিউজিক ব্যবহার করেছেন, আবার তিনি এখানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনও করেছেন, অর্থাৎ তিনি ল্যাঙ্গুয়েজের মধ্যে, ল্যাঙ্গুয়েজের সাথে সাথে নাটকের মধ্যে বিভিন্ন ছবি, বিভিন্ন দৃশ্যকে তুলে ধরেছেন, লাইটিং, বিভিন্ন ইমেজেস, বিভিন্ন মিউজিক। যেমন তিনি কার্ট ওয়েল বলে একজনের সাথে কোলাবোরেট করে, তিনি একজন মিউজিক কম্পোজার কার্ট ওয়েল, তার সাথে তিনি কোলাবোরেট করে তিনি তার নাটকগুলোতে মিউজিক অ্যাড করেছেন। অর্থাৎ এই যে বিভিন্ন ভার্বাল, ভার্বাল মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের কোনো কথা হতে পারে, কোনো গান হতে পারে, কোনো টেক্সট হতে পারে, কোনো ওয়ার্ড হতে পারে, তাকে ভার্বাল বলা হয়। আর ভিজুয়াল মানে হচ্ছে আমরা যেটা চোখে দেখি, সেটা ভিজুয়াল। তো এই ভার্বাল এবং ভিজুয়াল দুটো পদ্ধতির মাধ্যমে তিনি কিন্তু তার নাটকগুলোকে অ্যাট্রাকটিভ বানিয়েছেন, অর্থাৎ সেই নাটকগুলো আমাদের কাছে ফুটে উঠেছে, সেগুলোকে আমাদের ভালো লাগে দেখতে বা পড়তে। ওকে, তাহলে এই 5টা রাইটিং স্টাইল আমরা কিন্তু বার্টল ব্রেস্টের যে কোনো রাইটিং এর মধ্যে পেয়ে যাই। প্রথমে কি বললাম? প্রথমে বললাম ভারফ্রাম-ডান্স ইফেক্ট, বা যাকে আমরা এলিয়েনেশন ইফেক্ট বলছি, যেখানে তিনি অডিয়েন্সকে ইমোশনালি অ্যাটাচ হতে দিচ্ছেন না নাটকের সাথে। 2 নম্বর ডিডাকটিসিজম, অর্থাৎ অডিয়েন্সকে তিনি কিছু একটা এডুকেট করছেন, তিনি একটা কিছু শেখাচ্ছেন। 3 নম্বর তার এই যে নতুন থিয়েটার, সেটা এপিক থিয়েটার, যেখানে তিনি আইডিয়াগুলোকে তুলে ধরছেন এপিসোডিক স্ট্রাকচারে, নন লিনিয়ার ন্যারেটিভে, ক্যারেক্টারের চেয়ে সেখানে আইডিয়ার ওপর বেশি জোর দেওয়া হচ্ছে, সেখানে কোনো ইমোশনাল সেন্স রাখা হচ্ছে না, সেখানে একটা অবজেক্টিভ ধারণা রাখা হচ্ছে, অর্থাৎ তুমি নন ইমোশন হয়ে, তুমি ইমোশনটাকে বাদ দিয়ে তুমি বিচার করছো,
আর কি দেখতে পাচ্ছি আমরা, হিস্ট্রিক্যাল এবং পলিটিক্যাল কন্টেস্ট, অর্থাৎ তিনি ইতিহাসের বিভিন্ন স্টোরিকে, রাজনীতির বিভিন্ন গল্পকে তুলে ধরেছেন। আর ভার্বাল অ্যান্ড ভিজুয়াল ইনোভেশন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এবং বিভিন্ন দৃশ্য দুটোকে কাজে লাগিয়ে তিনি তার নাটকগুলোকে তার অডিয়েন্সের কাছে তুলে ধরেছেন। তো এই পয়েন্টগুলো আমরা বার্টল ব্রেস্টের অ্যাজ এ রাইটিং স্টাইল পাই। নেক্সট দেখো আমরা যে পয়েন্টটা জানবো, দ্যাট ইজ অ্যাবাউট দ্য প্লে, অর্থাৎ আমাদের যে নাটক রয়েছে দ্য গুড ওমেন অফ সেজ ওয়ান, সে নাটক সম্পর্কে জানবো। প্রথমে যেটা আমাদের জানতে হবে, দ্য রিটেন ডেট, হোয়েন ওয়াজ দ্য প্লে রিটেন। এই জায়গাগুলো কিন্তু বারবার ইম্পর্টেন্ট, আজকে না হলো এখনো তোমাদের ইম্পর্টেন্ট, এখনো জানতে হবে। একটা নাটক পড়ছো, তার রিটেন ডেট না জানলে হয়? তোমাদের অবজেক্টিভ কোশ্চেন্সে আসবে, তোমরা যখন নোট লিখবে এই জায়গাগুলোকে ইউজ করতে পারবে। প্লাস তোমরা ভবিষ্যতে যখন এগোবে, যখন হায়ার স্টাডিজ করতে যাবে, কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাবে, তখন হয়তো তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে তুমি বার্টল ব্রেক্টকে পড়েছো, আচ্ছা তার থিয়েটারকে কি বলে। এর তোমার যদি ডিটেল ধারণা না থাকে তখন তুমি কিন্তু বলতে পারবে না, কিন্তু তোমার যদি ডিটেল ধারণা থাকে তখন তুমি বলে দেবে যে বার্টল ব্রেক্ট যে থিয়েটারে প্রমোট করেছিলেন তাকে নন অ্যারিস্টটেলিয়ান থিয়েটার বা এপিক থিয়েটার বলা হয়। তোমাকে মনে করে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি গুড ওমেন অফ সেজ ওয়ান পড়েছো? হ্যাঁ স্যার পড়েছি। তখন তোমাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা বলো তো এটা থিম কি, বা এটা কখন লেখা হয়েছে। তাহলে এই ডিটেলসগুলো না জানলে তুমি কিন্তু কখনোই বলতে পারবে না। রিটেন ডেট দেখো কোয়েশ্চেন আসতেই পারে। তাহলে এই নাটকটা কখন লেখা হচ্ছে? এই নাটকটা লেখা হচ্ছে ইন বিটুইন 1938 অ্যান্ড 1941। জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, জার্মান ভাষায় লেখা হয়েছে 1938 থেকে 1941 মধ্যে। কে লিখেছেন? দেখো বার্টল ব্রেক্ট লিখেছেন, এটা প্রত্যেকেই জানি আমরা, কিন্তু তার সাথে আমরা যেটা জানি না, তিনি কিন্তু একা লিখেননি। এখানে কিন্তু এই নাটকটা লিখতে গিয়ে তিনি আরো দুজন মানুষের সাহায্য নিয়েছেন। একজন হচ্ছে মার্গারেট স্টেফিন, আরেকজন হচ্ছে রুথ বার্লিও। এই দুজন মানুষের কিন্তু তিনি সাহায্য নিয়েছেন। অর্থাৎ নাটকটা অনলি বার্টল ব্রেক্ট লিখেছেন, অবশ্যই লিখেছেন, সেটা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু তার সাথে সাথে তিনি কিন্তু মার্গারেট স্টেফিন এবং রুথ বার্লিওর সাহায্য নিয়েছেন। তিনজন মিলে কোলাবোরেট করে লিখেছেন দ্য গুড ওমেন অফ সেজ ওয়ান, যেখানে বেসিক্যালি বেসিক স্টোরিটা, বেসিক আইডিয়াটা দিয়েছেন বার্টল ব্রেক্ট। তারা তাকে হয়তো বিভিন্ন জায়গাতে সাহায্য করেছেন, তাই আমরা দ্য গুড ওমেন অফ সেজ ওয়ান বার্টল ব্রেক্টের লেখা বলি। তারা জাস্ট উনি সাহায্য করেছেন। বাট গ্রেটার পারপাসের জন্য, ডিপার রিডিং এর জন্য, ডিটেল রিডিং এর জন্য আমরা কিন্তু এই তিনটে নামই মনে রাখবো। এবং এটা কোন ভাষায় লেখা হয়েছে? জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। ওকে, এবার দেখো নাটক লেখা হয় পারফরমেন্সের জন্য। নাটক তো আমি প্রথমেই বলেছি পড়ার চেয়েও বেশি দরকার নাটকের পারফরমেন্স। কোথায় স্টেজ হচ্ছে? অন স্টেজ হচ্ছে, তাই না? তো এই যে নাটকটা, এটা প্রথম কখন পারফর্ম হচ্ছে? দেখো প্রথম জার্মান ল্যাঙ্গুয়েজে পারফর্ম হচ্ছে, কারণ জার্মান ভাষায় লেখা হয়েছে, তাই না? এটা প্রথম পারফর্ম হচ্ছে 1943-তে সুইজারল্যান্ডে জুরিকে। 1943-তে সুইজারল্যান্ডের জুরিকে স্কসিফেলাস বলে একটা জায়গা আছে, স্কসিফেলাস বলে একটা জায়গা, সেখানে পারফর্ম হচ্ছে। ওকে, জুরিক, সুইজারল্যান্ড, 1943 ইন জার্মান ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট পারফরমেন্স ডেট। জাস্ট ফার্স্ট পারফরমেন্স ডেটটা মনে রাখবে, আর কোন জায়গায় হয়েছে, সুইজারল্যান্ড হয়েছে, সেটা মনে রাখলেই হবে। এত ডিটেল মানে এটা মনে রাখার দরকার নেই, নামটা এমনিতেও তোমরা ভুলে যাবে, এত বড় একটা বিরাট বড় একটা ভয়ানক উচ্চারণ, ঠিক আছে? জাস্ট সুইজারল্যান্ড এবং জুরিকটা মনে রাখবে এবং 1943 মনে রাখবে। এবং কোন ল্যাঙ্গুয়েজে পারফর্ম হচ্ছে? জার্মান ল্যাঙ্গুয়েজে পারফর্ম হয়েছিল। জার্মান ভাষাতে নাটকটা প্রথম অন স্টেজ প্লে হয়। নেক্সট এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্য গুড ওমেন অফ সেজ ওয়ান,
ইংলিশ ট্রান্সলেশন, তাই না? এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কখন পারফর্ম হয়েছিল বাবা? এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পারফর্ম হয়েছিল ব্রিটেনে, অর্থাৎ ইংল্যান্ডে 1953-তে। কোন থিয়েটারে? প্রোগ্রেস থিয়েটার ইন রিডিং, যেটা ইংল্যান্ডের বার্কশায়ারে অবস্থিত। সেখানে 1953-তে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে পারফর্ম হয়েছিল প্রথমবার আমাদের দ্য গুড ওমেন অফ সেজওয়ান। এই প্রথমটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ নয়, এটা জার্মান ল্যাঙ্গুয়েজ। এটা আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের পারফরমেন্সটা পেলাম, তাই না? আর সেকেন্ডটা যেটা আমরা দেখলাম এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পারফরমেন্স। নেক্সট হচ্ছে পাবলিকেশন। তাহলে পারফর্ম হয়ে গেল, বইটা পাবলিশড কখন হলো? এই বইটা পাবলিশড হয়েছিল 1953-তে। 1953-তে পাবলিশড হয়েছিল এবং প্রথম পাবলিশড হয়েছিল জার্মান ল্যাঙ্গুয়েজে। এবং প্রথম পাবলিকেশন ডেটটাই আমাদের মনে রাখতে হয়। আমাদের ভবিষ্যতে প্রশ্ন আসবে হায়ার স্টাডিজ করতে গেলে ফার্স্ট পাবলিকেশন ডেটের ওপর। হয়তো তোমাকে প্রশ্ন করতেই পারে কখন লেখা হয়েছিল, তখন তোমাকে বলতে হবে 1938 থেকে 1941-এর মধ্যে লেখা হয়েছিল। কখন ফার্স্ট পারফর্ম হয়েছিল, তখন তোমাকে বলতে হবে জার্মান ল্যাঙ্গুয়েজে 1943-তে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 1953-তে। কখন অ্যাজ এ বুক পাবলিশড হয়? বুক পাবলিশড হয় 1953-তে জার্মান ল্যাঙ্গুয়েজে। টাইটেল কী ছিল? ডের গুয়েট মেন্স ভন সেজওয়ান। এটা ছিল জার্মান টাইটেল। জার্মান টাইটেলটা প্রশ্ন করতে পারে তোমাকে কেউ, যে হোয়াট ওয়াজ দ্য জার্মান টাইটেল অফ দ্য বুক দ্য গুড ওমেন অফ সেজওয়ান? তখন বলতে হবে ডে গুড মেন্স ভন সেজওয়ান। ওকে, এবার দেখো এর যে টাইটেলটা, এই টাইটেলটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে। কারণ টাইটেলটা এই যে দ্য গুড ওমেন অফ সেজওয়ান, শুধু গুড ওমেন অফ সেজওয়ান নামে পরিচিত নয়, অনেকগুলো নাম আছে। তো সেই টাইটেলটার হিস্ট্রিটা আমাদের ভালো করে জানতে হবে। টাইটেলের হিস্ট্রি কি বাবা? দেখো, বার্টল ব্রেস্ট যখন নাটকটা লিখলেন তখন তিনি ভেবেছিলেন যে এই নাটকটার টাইটেল দ্য গুড ওমেন অফ সেজওয়ান দেবেন না, তিনি এটা টাইটেল রেখেছিলেন ডাই ওয়ারে লিয়েবে। ফার্স্ট কিন্তু তিনি টাইটেল ভেবেছিলেন ডাই ওয়ারে লিয়েবে, যার মিনিং হচ্ছে দ্য প্রোডাক্ট লাভ। তাহলে প্রথম টাইটেল কিন্তু তিনি ভেবেছিলেন দ্য প্রোডাক্ট লাভ, এই টাইটেলটা দেবেন। তিনি তো আর ইংরেজিতে ভাবেননি, তিনি জার্মান ল্যাঙ্গুয়েজে ভেবেছিলেন, জার্মানে যাকে বলা হচ্ছে ডাই ওয়ারে লিয়েবে, যার অর্থ হচ্ছে, যদি আমরা লিটারারি ট্রান্সলেশন করি তাহলে অর্থ হচ্ছে লাভ অ্যাজ এ কমোডিটি। অর্থাৎ ভালোবাসাকে একটা প্রোডাক্ট হিসাবে দেখানো হয়েছে। সত্যি তো আজকালকার দিনে ভালোবাসা একটা প্রোডাক্ট হয়ে গেছে। ভেবে দেখো, ভালোবাসা মানে কত খরচা, গিফট দেওয়া, ঘুরতে যাওয়া, সিনেমা হল যাওয়া, রেস্টুরেন্ট যাওয়া, খাওয়া দাওয়া, স্টেটাস শো করা, তাই না? একটা প্রোডাক্ট হয়ে গেছে আজকের দিনে, মানে কমোডিটিতে পরিণত হয়েছে। ভালোবাসার সেই সিম্পলিসিটি জায়গা নেই। ভালোবাসা তো বেসিক্যালি একটা সিম্পল জিনিস, একটা সিম্পলিসিটির মধ্যেই তো ভালোবাসা হওয়া উচিত। কিন্তু লাভ আজকের দিনে কমোডিটি হয়ে গেছে, সেটা ব্রেস্ট অনেকদিন আগেই ভেবে নিয়েছেন। তিনি প্রথমে ভেবেছিলেন এটা টাইটেল দেবেন ডাই ওয়ারে লিয়েবে, অর্থাৎ দ্য প্রোডাক্ট লাভ। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে ইচ্ছা হয়, তিনি টাইটেলটা চেঞ্জ করে দেন এবং টাইটেল দেন ডের গুয়েট মেন্স ভন সেজওয়ান। ঠিক আছে, যাকে আমরা বলছি দ্য গুড ওমেন অফ সেজওয়ান। ওকে, প্রথমে তিনি ভেবেছিলেন ডাই ওয়ারে লিয়েবে এই টাইটেল দেবেন, কিন্তু তিনি যখন বইটা লিখলেন, কমপ্লিট করলেন, টাইটেল তিনি নিজেই চেঞ্জ করলেন ডের গুয়েট মেন্স ভন সেজওয়ান। ক্লিয়ার? এবারে এই যে ডের গুয়েট মেন্স ভন সেজওয়ান, এটাকে ইংলিশ অনেক রকম ভাবে ট্রান্সলেট করা হয়েছে। আমরা বেসিক্যালি 4টে ভ্যারিয়েশন পাই। কেউ কেউ ট্রান্সলেট করেছেন একে দ্য গুড ম্যান অফ সেজওয়ান। তার সেজওয়ানের দুটো স্পেলিং আমি লিখেছি, এটাও লিখেছি, এটাও লিখেছি, দুটোই অ্যাকসেপ্টেড, যেটা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কেউ কেউ ট্রান্সলেট করলেন কি বাবা? প্রথম ট্রান্সলেট করা হলো এটাকে দ্য গুড ম্যান অফ সেজওয়ান। আবার বলা হলো এটাকে যে না, দ্য গুড পার্সন অফ সেজওয়ান। আবার এটাকে বলা হলো যে না, দ্য গুড সোল অফ সেজওয়ান। আবার এটাকে বলা হলো দ্য গুড ওমেন অফ সেজওয়ান। আমরা
এই যে নামটা দ্য গুড ওমেন অফ সেজওয়ান, এই নামে পড়ছি আমরা, তাই না? আমরা যদি বলি দ্য গুড ম্যান অফ সেজওয়ান, কোনো ভুল বলবো না। আমরা দ্য গুড পার্সন অফ সেজওয়ান বললেও কোনো ভুল নেই। আমরা যদি দ্য গুড সোল অফ সেজওয়ান বলি তাও ভুল নেই। আমরা যদি দ্য গুড ওমেন অফ সেজওয়ান বলি তাও কোনো ভুল নেই। কেন ভুল নেই? বেসিক্যালি এটাকে তো বিভিন্ন জনে ট্রান্সলেট করেছেন, ট্রান্সলেশনটা তো একা করেননি কেউ। এটাকে জার্মান ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেকে ট্রান্সলেট করেছেন, যার যেটা মনে হয়েছে সে সেটা টাইটেল দিয়েছেন। দ্যাটস ওয়াই এত রকম ইংলিশ ভ্যারিয়েশন আমরা পেয়ে গেলাম। ওকে, নেক্সট হচ্ছে নাটকটার জনরা। জনরা কথার অর্থ হচ্ছে ক্যাটেগরি, অর্থাৎ নাটকটাকে আমরা কোন পার্টিকুলার ক্যাটেগরির আন্ডারে ফেলতে পারি। দেখো, প্রথম যে ক্যাটাগরি, দ্যাট ইজ এপিক থিয়েটার বা নন অ্যারিস্টটলিয়ান ড্রামা। এপিক থিয়েটার কি আমরা একটু আগেই বুঝলাম, যেখানে ইমোশনাল ইনভলভমেন্ট থাকবে না, যেখানে আইডিয়াকে প্রেজেন্ট করা হবে, কোনো ক্যারেক্টারকে নয়, যেখানে একটা নন লিনিয়ার ন্যারেটিভ টেকনিক থাকবে, যেখানে অবজেক্টিভ রিপ্রেজেন্টেশন হবে, যেখানে একটা ডিডাকটিসিজম থাকবে, যেখানে একটা পারফরমেন্স ডান্স ইফেক্ট থাকবে, এখানে পলিটিক্যাল এবং হিস্ট্রিক্যাল থিম, সেটাই তো বিগ থিয়েটার, সেটাই তো নন অ্যারিস্টটলিয়ান ড্রামা। অর্থাৎ অ্যারিস্টটলের যে ড্রামাটিক থিয়েটার, সেখান থেকে বেরিয়ে এসেই তো এপিক থিয়েটার। তাহলে এই নাটকটাকে আমরা অ্যাজ এন এক্সাম্পল অফ এপিক থিয়েটার বলতে পারি। 2 নম্বর হচ্ছে মার্কসিস্ট প্লে। এই নাটকটা কিন্তু একটা মার্কসিস্ট প্লে, অর্থাৎ কার্ল মার্কস এবং তার যে থিওরি, তাকে আমরা মার্কসিজম বলি। কার্ল মার্কসের গিভেন থিওরিকে আমরা মার্কসিজম বলি। কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস, এনারা দুজন যে থিওরি দিয়েছিলেন সোসাইটি সম্পর্কে, সোসাইটি এবং ইকোনমি সম্পর্কে, সেই থিওরিকে মার্কসিজম বলা হয়। মার্কসিজমের ওপরও তোমরা অলরেডি আমার ক্লাস পেয়ে যাবে। মার্কসিজমের ওপরও অলরেডি আমার এই টার্গেট লিটারেচার চ্যানেলে ক্লাস আছে, সেই ক্লাসটা তোমরা করে নিতে পারো। তাহলে মার্কসিজম কি, সেই বিষয়টা তোমাদের আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। ইভেন তোমরা বার্টোল্ট ব্রেস্টের আরেকটা নাটক দ্য লাইফ অফ গ্যালিলিও, তার উপরও আমার অলরেডি ক্লাস করা আছে, সেই ক্লাসও পেয়ে যাবে। আমি সমস্ত যে ক্লাসগুলো যেগুলোর কথা বললাম, যেমন ওয়েটিং ফর গোডোর কথা বললাম, তারপর বার্টোল্ট ব্রেস্টের লাইফ অফ গ্যালিলিওর কথা বললাম, তারপর এই যে মার্কসিজমের কথা বললাম, আমি সমস্ত ক্লাসগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ভালো করে চেক করবে। ডেসক্রিপশনে শুধু ক্লাসের লিঙ্ক নয়, আমি আমার নিজস্ব যে অ্যাপ্লিকেশন, যে মোবাইল অ্যাপ্লিকেশন, অর্থাৎ টার্গেট লিটারেচার নামে আমার যে মোবাইল অ্যাপ্লিকেশন, সেই মোবাইল অ্যাপ্লিকেশনেরও লিঙ্ক দিয়ে দেবো। সেটাও তোমরা ডাউনলোড করতে পারবে, গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল, প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবে। সেখানে ভ্যারিয়াস কোর্স আছে, সেই কোর্সগুলো তোমরা দেখতে পাবে। তার সাথে আমার যে ওয়েবসাইট রয়েছে নিজস্ব, সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও তোমরা ভিজিট করতে পারবে। তার সাথে টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমার ফেসবুক পেজ, সমস্ত যে সোশ্যাল কানেকশনগুলো রয়েছে, অর্থাৎ আমার সাথে কানেক্ট করার যে উপায়গুলো রয়েছে, সেগুলো সবই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ডাইরেক্টলি কানেক্ট হয়ে যেতে পারবে। ওকে, তাহলে এটা মার্কসিস্ট প্লে। মার্কসিস্ট প্লে কেন বলছি? কারণ এখানে সোসাইটির যে স্ট্রাকচার, কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস, তাদের যে মার্কসিজম থিওরি, সেখানে আমরা সোসাইটির যে স্ট্রাকচার, অর্থাৎ সোসাইটিতে যে প্রোলেতারিয়েট, অর্থাৎ যারা গরিব দরিদ্র, এবং সোসাইটিতে যে ক্যাপিটালিস্ট, অর্থাৎ যারা ধনী একেবারে উচ্চ পর্যায়ের মানুষ বা এলাইট ক্লাস, এই যে সোসাইটির স্ট্রাকচার, যেখানে প্রোলেতারিয়েটরা ক্যাপিটালিস্টের হাতে সবসময় অত্যাচারিত, শোষিত হচ্ছে, অর্থাৎ দরিদ্র মানুষেরা শোষিত হচ্ছে কাদের দ্বারা? ধনী এলাইট ক্লাসের দ্বারা। এটা হচ্ছে মার্কসিজমের বেসিক কনসেপ্ট। মার্কসিজমের বেসিক কনসেপ্ট এটা ছাড়াও কিন্তু মার্কসিজম অনেক বড় বিষয়, সেটাকে জানতে হলে তোমাকে মার্কসিজমের উপর ডিটেল ক্লাস করতে হবে। ক্লাসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই নাটকে এই সোশ্যাল ইস্যুটাকে দেখানো হয়েছে, এই ক্লাস স্ট্রাগলটাকে দেখানো হয়েছে, এই ক্লাস ডিস্টিংশনকে দেখানো হয়েছে, ক্লাস ডিভাইডেশনকে দেখানো হয়েছে। সেই কারণে এটাকে আমরা একটা মার্কসিস্ট প্লে বলছি। এছাড়াও দেখো, একে আমরা একটা সেটায়ার বলতে পারি। সেটায়ার মানে
এই নাটকটা আমাদের যে সোসাইটির বিভিন্ন ফলিজগুলো রয়েছে, ফল্টগুলো রয়েছে, সোসাইটির যে ড্রব্যাকগুলো রয়েছে, খারাপ দিকগুলো রয়েছে, সেই জায়গাগুলোকে তুলে ধরছে এবং সেগুলোকে ক্রিটিসাইজ করছে। দ্যাটস ওয়াই এই নাটকটাকে আমরা একটা স্যাটায়ার বলছি। ওকে, তাহলে আমরা জনরা বুঝলাম। জনরার পর আমরা বুঝবো সেটিং। হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য প্লে? নাটকের সেটিংটা কি? দেখো, নাটকের সেটিং হচ্ছে সেজওয়ান বলে একটা জায়গা। সেজওয়ান কি বাবা? একটা ফিকশনাল প্লেস, চীনে অবস্থিত, অর্থাৎ পুরো গল্পটা চীনের গল্প। চীনের সেজওয়ান বলে একটা জায়গা। সেজওয়ান বলে রিয়েল কোনো জায়গা নেই। সেজওয়ান বার্টল ব্রেস্টের তৈরি করা একটা ফিকশনাল জায়গা। এই সেজওয়ান কাকে রিপ্রেজেন্ট করছে? চীনের সিচুয়ান বলে একটা জায়গা আছে, চীনের সিচুয়ান বলে একটা জায়গা আছে, সেই জায়গাটাকে রিপ্রেজেন্ট করছে। বাট সেজওয়ান বলে রিয়েলি কোনো জায়গা নেই, এটা বেসিক্যালি একটা ফিকশনাল প্লেস। সেটিং হচ্ছে সেজওয়ান, চায়না, এবং এই সেজওয়ান বলে কোনো রিয়েল জায়গা নেই, সেটা একটা ফিকশনাল প্লেস। সেটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে কোন জায়গাটাকে যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি চীনের সিচুয়ান বলে একটা জায়গা রয়েছে, তাকে রিপ্রেজেন্ট করছে। নেক্সট হচ্ছে এই নাটকটার স্ট্রাকচার কি। দেখো, স্ট্রাকচারটা বাবা নন লিনিয়ার স্ট্রাকচার আমরা প্রথমেই জেনেছি। বার্টল ব্রেস্ট যে নাটকগুলো লিখবেন সেগুলো নন লিনিয়ার স্ট্রাকচারই হবে। তাহলে এই স্ট্রাকচারটা কি? এখানেও একটা নন লিনিয়ার স্ট্রাকচার রয়েছে, তাকে আমরা কি বলছি? সার্কুলার স্ট্রাকচার বলছি। অর্থাৎ আমি ওই যে লিনিয়ার স্ট্রাকচার, লিনিয়ার মানে কি? শুরু থেকে এইভাবে শেষের দিকে এগোবে। আর সার্কুলার মানে একটা সার্কুলার ওয়েতে চলবে, যেখানে আমরা কোথায় এন্ডিং কোথায় বিগিনিং বলতে পারবো না। যেমন দেখো, এই লাইনটা আমরা বলে দিতে পারবো এটা বিগিনিং বা এটা এন্ডিং, বা বলতে পারি এটা বিগিনিং এটা এন্ডিং, তাই না? কিন্তু এই সার্কেলটার আমরা কখনো বলতে পারবো না যে কোথায় বিগিনিং কোথায় এন্ডিং, তাই তো? তাহলে এর স্ট্রাকচারটা সার্কুলার, পুরো নাটকটা সার্কুলার ওয়েতে চলছে। এবং এই নাটক শুরু হচ্ছে একটা প্রলোগ দিয়ে। প্রলোগ মানে ইন্ট্রোডাকশন, অর্থাৎ নাটক শুরু হওয়ার যে আগের অংশ তাকে প্রলোগ বলা হয়। তারপর 10টা সিন আছে, অর্থাৎ 10টা এপিসোড আছে, কারণ বার্টল ব্রেস্টের নাটকগুলো এপিসোডিক হয়, এপিক থিয়েটার এপিসোডিক হয়। প্রথমে প্রলোগ, একটা ইন্ট্রোডাকশন, তারপর 10টা সিন, তারপর শেষ হচ্ছে একটা এপিলোগ দিয়ে। এপিলোগ কাকে বলে? কনক্লুশন। তাহলে দেখো, শুরু হচ্ছে ইন্ট্রোডাকশন বা প্রলোগ দিয়ে, তারপর 10টা দৃশ্য বা 10টা আমাদের এপিসোড, তারপর শেষ হচ্ছে একটা এপিলোগ দিয়ে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য প্লে। নেক্সট, ক্যারেক্টার্স। এখানে কোন কোন চরিত্র রয়েছে? দেখো, এখানে বেসিক্যালি আমি 13টা চরিত্রের কথা বলেছি। আমরা সব চরিত্রগুলোকে বুঝে নেব যে কোন কোন চরিত্র রয়েছে। প্রথমেই দেখো, চরিত্রের মধ্যে প্রথমে আমরা যাকে পাচ্ছি দ্যাট ইজ সেন্তি। চাইনিজ নাম তো বাবা, চাইনার গল্প, ওই জন্য নামগুলো একটু আলাদা। সেন্তি, সেন্তিকে এই সেন্তি, এটা উচ্চারণ সেন্তি করতে পারি, আবার আমরা হেন্তিও বলতে পারি, ছটাকে বাদ দিতে পারি, ঠিক আছে? হেন্তি, সেন্তি বা হেন্তি। তাহলে সেন্তি তিনি হচ্ছেন আমাদের গল্পের প্রোটাগনিস্ট, অর্থাৎ মুখ্য চরিত্র। তিনি কে? তিনি বাই প্রফেশন একজন প্রস্টিটিউট, অর্থাৎ প্রস্টিটিউশন হচ্ছে তার প্রফেশন, অর্থাৎ তিনি একজন বেশ্যা, যাকে আমরা বেশ্যা বলি বাংলায়। তার প্রস্টিটিউশন হচ্ছে মানে প্রফেশন। তিনি কিন্তু খুব ভালো মানুষ, তিনি খুব জেনারাস, কাইন্ড, দয়ালু, এবং তিনি একটা টোবাকো শপ খুলছেন। আমরা দেখবো তিনি নাটকে একটা টোবাকো শপ খুলছেন, তামাকের দোকান। কিছু টাকা তিনি পাচ্ছেন, 3জন গড তাকে গিফট করছে। 3জন গড বলতে এই যে যখন প্রলোগ, আমরা প্রলোগটা দেখবো নাটকের, এই প্রলোগ শুরু হচ্ছে 3জন গডকে দিয়ে। সেই 3জন গড একটা ভালো মানুষকে খুঁজছে পৃথিবীতে এসে, এবং সেই 3জন গড বলছে সেই ভালো মানুষকে তারা কিছু টাকা উপহার দেবে।
তো সেই সেন্তি হচ্ছে সেই ভালো মানুষ যাকে তারা কিছু টাকা উপহার দিচ্ছে। দেখো টাইটেলটা ভেবে দেখো, দ্য গুড ওমেন অফ সেজওয়ান, সেজওয়ানের দয়ালু বা ভালো মানুষটি, ভালো মহিলাটি। সেটা কে? সেন্তি, আমাদের প্রোটাগনিস্ট। তিনি প্রস্টিটিউট হতে পারেন, বাট প্রস্টিটিউট হলেই যে সে খারাপ সেটা তো নয় বাবা। একটা মানুষ প্রস্টিটিউট কখন হয়? বাধ্য হয়ে হয়। তাকে সমাজ, তার পরিস্থিতি, তার ইকোনমি, তার সোসাইটি, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সব কিছু তাকে বাধ্য করে। সেন্তি হয়তো সেরকম একটা ভিকটিম। যারা প্রস্টিটিউট তারা ভিকটিম অফ সোসাইটি, আর কিছুই না। তিনি একজন ভালো মহিলা, ভালো মানুষ। তাহলে বার্টল ব্রেস্ট কিন্তু সোসাইটিকে বারবার ক্রিটিসাইজ করছেন বাবা, ওই জন্য তো নাটকটাকে আমরা সেটা বলছি। দেখো সেন্তির মাধ্যমে তিনি সোসাইটিকে ক্রিটিসাইজ করছেন। নেক্সট কে? নেক্সট হচ্ছে সুইতা। সুইতা বা সুইতা, সুইতা কে বাবা? সুইতা হচ্ছে অল্টার ইগো অফ সেন্তি, অর্থাৎ সেন্তিকেই যদি আমরা আরেকভাবে রিপ্রেজেন্ট করি, দ্যাট ইজ সুইতা। দেখো সুইতা তা বলে সেন্টির জুড়োয়া নয়, ঠিক আছে? সেন্টি একটা আলাদা ক্যারেক্টার, সুইতা একটা আলাদা ক্যারেক্টার। সুইতার মাধ্যমে বার্টল ব্রেস্ট সেন্টির ভেতরকার আরেকটা দিককে প্রেজেন্ট করেছেন। তিনিও একজন স্ট্রিক্ট বিজনেসম্যান। সুইতাকে তিনি একজন সেভিয়ার অ্যান্ড স্ট্রিক্ট বিজনেসম্যান, তিনি বিজনেস খুব ভালো বোঝেন। তাহলে সেন্টির ভেতরকার যে আরেকটা রূপ, আরেকটা দিক, সেই দিকটাকে ডাইরেক্টলি প্রেজেন্ট না করে আরেকটা ক্যারেক্টারের মাধ্যমে, সেই ক্যারেক্টার নাম হচ্ছে সুইতা, তিনি একজন বিজনেসম্যান, তার মাধ্যমে প্রেজেন্ট করেছেন। সেই কারণে আমরা সুইতাকে অল্টার ইগো অফ সেন্তি বলছি। নেক্সট হচ্ছে ওং। ওং কে বাবা? ওং হচ্ছে পুয়ার ওয়াটার সেলার অফ সেজওয়ান। সেজওয়ানে জল বিক্রি করে জীবনযাপন করে, খুব গরিব দরিদ্র একটা মানুষ, জল বিক্রি করে জীবনযাপন করে। জল তো এখনো বিক্রি হয়, ওয়াটার সেলার এখনো রয়েছে, এখন অ্যাকোয়াগার্ড, অ্যাকোয়াফিনা এসব হয়ে গেছে। আমরা দেখবে ট্রেনে উঠলে বা বিভিন্ন মানুষকে হকারি করতে দেখি যারা জল বিক্রি করে। তাহলে ওং হচ্ছে একজন ওয়াটার সেলার। নেক্সট কে? ইয়াংসান। ইয়াংসান কে বাবা? হি ইজ এন আনএমপ্লয়েড পাইলট। সে আনএমপ্লয়েড পাইলট, সে বেসিক্যালি একজন পাইলট, একজন ড্রাইভার, বাট আনএমপ্লয়েড, কোনো কাজ ফাজ পায়নি। সেন্টি ফলস ইন লাভ উইথ হিম ডেসপাইট হিজ ডিসিজফুল ক্যারেক্টার। কিন্তু এই ভদ্রলোক খুব একটা ভালো মানুষ নয়, ঠকবাজ লোক, লোক ঠকাতে ভালো পারে। কিন্তু সেন্টি তার প্রেমে পড়ে যাচ্ছে, এই ইয়াং সানের প্রেমে পড়ে যাচ্ছে। কে বাবা? সেন্টি। কারণ সেন্টি ভালো মানুষ, সে লোকজনকে বিশ্বাস করে। নেক্সট কে বাবা? মিসেস সিন। মিসেস সিন কে? সি ইজ দ্য প্রিভিয়াস ওনার অফ দ্য শপ, অর্থাৎ সেন্টি এখন যে জায়গায় টোবাকো শপ করেছে, সেই টোবাকো শপের আগের মালকিন ছিলেন মিসেস সিন। মিসেস সিন ছিলেন আগের মালকিন। নেক্সট চরিত্র হচ্ছে সুফু। সুফু কে বাবা? সুফু হচ্ছে একজন ওয়েলদি বার্বার, সে সেন্তিকে বিয়ে করতে চায়। সুফু হচ্ছে একজন ওয়েলদি বার্বার। ওয়েলদি বার্বার মানে কি? নাপিত, যিনি চুল দাড়ি কাটেন তাকে বার্বার বলা হয়। তিনি ওয়েলদি ম্যান এবং তিনি বিয়ে করতে চান কাকে? সেন্তিকে। সেন্তিকে তার খুব পছন্দ এবং তিনি সেন্তিকে বিয়ে করতে চান। নেক্সট হচ্ছে মিসেস মিজু। মিজু কে বাবা? মিসেস মিজু হচ্ছে সেন্তির ল্যান্ডলেডি, অর্থাৎ সেন্তি যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির মালকিন। সেন্তি নিজস্ব বাড়ি নেই, কারণ সেন্তি অনেক বড়লোক মানুষ কেউ নয়, মধ্যবিত্ত মানুষ। বড়লোক মানুষ হলে সে প্রস্টিটিউশন করতো না, তাই না? তার টাকা পয়সা নাই বলেই তো সে প্রস্টিটিউশন পেশাটাকে বেছে নিয়েছে। তো এই মিজু হচ্ছে সেন্তির ল্যান্ডলেডি, বাড়ির মালকিন। নেক্সট একজন কার্পেন্টার। কার্পেন্টার মানে যে কাঠের কাজ করে, কাঠ মিস্ত্রি। সে কি করবে? সে সেন্তির যে দোকানটা, যখন সেন্তির দোকানের মালকিন ছিলেন আমাদের মিসেস সিন, তখন সে কিছু সেখানে সেলফ বানিয়েছিল। সেলফ মানে বিভিন্ন তাক বানিয়েছিল। সেটা কিন্তু মিসেস সিনের যখন দোকান ছিল তখন বানিয়েছিল। কিন্তু এই কার্পেন্টার বারবার সেন্তিকে চাপ দেবে, কারণ মিসেস সিন সেই টাকাটা শোধ করেননি, সেলফের টাকাটা। সে সেন্তি এখন যেহেতু দোকানের মালিক, সেন্তিকে চাপ দেবে এবং সেন্তির কাছ থেকে সেই টাকাটা
আদায় করার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ। এরা কারা বাবা? এরা কারা? এরা হচ্ছে একটা ফ্যামিলি, হাজব্যান্ড এবং ওয়াইফ, স্বামী স্ত্রী। এরা হচ্ছে নেবার অফ সেন্থি, সেন্থির প্রতিবেশী। এরা ওই যে সেন্থি খুব ভালো মানুষ, সেই সেন্থির ভালো মানুষের অ্যাডভান্টেজ নেয়, অর্থাৎ সেন্থির কাছ থেকে এটা নেয় সেটা নেয়, টাকা ধার নেয়, কোন জিনিস ধার নেয় সেটা ফেরত দেয় না। আর সেন্থি তো ভালো মানুষ, সে তো জেনারাস, সে তো গুড উমেন অফ সেজ ওয়ান, সে তো গুড পার্সন অফ সেজ ওয়ান, সে তো গুড সোল অফ সেজ ওয়ান, তাই না? সে ভালোবাসে সবাইকে, কিন্তু তাকে ইউজ করে নিজেদের পারপাজে। কারা? দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। নেক্সট হচ্ছে দ্য ওল্ড ম্যান। এই ওল্ড ম্যানকে, এই ওল্ড ম্যান এবং ওল্ড ওম্যান বলে একটা কাপল আছে। সেই কাপল কি করছে? সেই কাপল সেন্থিকে টাকা ধার দিচ্ছে। ওকে, সেই সেন্থিকে টাকা ধার দিচ্ছে এবং তাদের যখন 40তম ওয়েডিং অ্যানিভার্সারি হচ্ছে এই ওল্ড ম্যান এবং ওল্ড ওম্যানের মধ্যে, তখন তারা ওয়েডিং অ্যানিভার্সারিতে আলোচনা করছে সেন্থির জীবনের দুঃখ কষ্ট নিয়ে এবং তার প্রতি তারা প্রচণ্ড সিম্প্যাথি ফিল করছে সেন্থির প্রতি। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য ওল্ড ওম্যান। নেক্সট হচ্ছে দ্য পুলিশম্যান। পুলিশম্যান কে বাবা? দেখো, পুলিশম্যান হচ্ছে পুলিশ, আইনের লোক। এই পুলিশম্যান সেন্থিকে কিন্তু জাজ করছে অ্যাজ এ প্রস্টিটিউট এবং সেন্থিকে তারা সে সাজেস্ট করছে যে তুমি বিয়ে করে নাও, ওই যে ওয়েলদি বারবারকে বিয়ে করে নাও, তাহলে তোমার হাতে অনেক টাকা পয়সা চলে আসবে। কারণ ওয়েলদি বারবারের অনেক টাকা পয়সা রয়েছে, তাকে যদি তুমি বিয়ে করে নাও তাহলে কিন্তু তোমার কাছে প্রচণ্ড টাকা পয়সা চলে আসবে, তোমার সব চাপ মরে যাবে, তোমার আর কোনো চাপই থাকবে না, তাই না? নেক্সট হচ্ছে মিসেস ইয়াং। মিসেস ইয়াং কে বাবা? ইয়াং সানের মা হচ্ছে মিসেস ইয়াং। দেখো, ইয়াং সান আমরা ক্যারেক্টারটা আগেই পেলাম, এই যে ইয়াং সান পেলাম আমরা, যে যাকে সেন্থি ভালোবাসে, তাই না, যে হচ্ছে আনএমপ্লয়েড পাইলট। সেই ইয়াং সানের যিনি মা, তিনি হচ্ছেন আমাদের মিসেস ইয়াং। নেক্সট হচ্ছে ওই যে থ্রি গডস, যে গডের কথা আমরা বলেছি, যে গড সেন্থিকে তার ভালো মানুষের জন্য কিছু টাকা উপহার দেবে। এই তিন গড, থ্রি গডসকে ফার্স্ট গড, সেকেন্ড গড এবং থার্ড গড এই নামে দেখানো হয়েছে। ঠিক যেমন দেখো, আমরা ম্যাকবেথের যখন নাটকটা পড়ি, শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ, সেখানে দেখবে তিনটে উইচেস আছে, থ্রি উইচেস। তাদেরকেও শেক্সপিয়ার নাম দেননি, তাদেরকেও শেক্সপিয়ার বলছেন ফার্স্ট উইচেস, সেকেন্ড উইচেস, থার্ড উইচেস। এখানেও দেখবে আমরা যখন প্রোলগটা ওপেন হবে, প্রোলগে আমরা দেখতে পাবো, ইন্ট্রোডাক্টরি পার্টে দেখতে পাবো তিনজন গড, ফার্স্ট গড, সেকেন্ড গড, থার্ড গড, চাইনিজ গড। এই তিনজন গড এরা কি রিপ্রেজেন্ট করছে বাবা? এরা ওই যে খ্রিশ্চান ট্রিনিটি, খ্রিশ্চান ধর্মে যে ট্রিনিটি, ঈশ্বরের যে তিন মূর্তি, ট্রিনিটি, অর্থাৎ গড দ্য ফাদার, গড দ্য হোলি গোস্ট, গড দ্য সান। খ্রিশ্চান ধর্মে গড দ্য ফাদার, গড দ্য হোলি গোস্ট, গড দ্য সান, এই ট্রিনিটির কথা বলা হয়। এই ট্রিনিটিকে রিপ্রেজেন্ট করছে। আমরা হিন্দু ধর্মের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই যে কনসেপ্টটা, এটাকেও আমরা অ্যাড করতে পারি এর সাথে, তাই না? এটা আমাদের নিজেদের অ্যাড করতেই পারি। আমরা নোট যত আমরা নিজস্ব করে লিখবো, যত নিজের ইন্টারপ্রিটেশন করে লিখবো, যতটা বুঝে লিখবো, তত তো ভালো হয়, তত পড়াশোনাটা বেশি ইজি হবে আমাদের কাছে, তাই না? তো এই যে থ্রি গড, তারা কি রিপ্রেজেন্ট করছে বাবা? তারা রিপ্রেজেন্ট করছে বিভিন্ন হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স, মানুষের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো। যেমন প্রথম গড, ফার্স্ট গড, তিনি অথরিটারিয়ান, অর্থাৎ তিনি কেমন? তিনি হচ্ছেন অথরিটারিয়ান। অথরিটারিয়ান কাকে বলা হয়? যে নিজের ক্ষমতা, আধিপত্য সবসময়, প্রভাব সবসময় প্রকাশ করতে চায় বা বিস্তার করতে চায়, তাকে অথরিটারিয়ান বলা হয়। প্রথম গড আমাদের ওই নেচারটাকে প্রেজেন্ট করছে। দেখবে আমরা প্রত্যেকেই সবকিছুকে শাসন করতে চাই, কন্ট্রোল করতে চাই। সেকেন্ড গড কি বাবা? সিনিক্যাল। সেকেন্ড গড হচ্ছে পেসিমিস্টিক্যালি সিনিক্যাল, মানে সবকিছুতেই একটা হবে না, সবকিছুতে খুঁতখুঁতে ভাব,
এটাকে প্রেজেন্ট করছে সেকেন্ড গড। দেখবে আমাদের মধ্যেও থাকে, আমরা দেখবে অনেক মানুষ রয়েছি বা আমাদের নিজেদের মধ্যে থাকে, দেখবে আমরা সবাইকে দখল করতে চাই, নিজেকে সবচেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাই, আবার আমরাও সবসময় দেখবে খুঁত করি বিভিন্ন জিনিস নিয়ে। আর থার্ড গড তিনি হচ্ছেন জোভিয়াল, অর্থাৎ তিনি আমাদের মজাদার, আমাদের লাইফের যে এনজয়মেন্ট, যে আনসিরিয়াস ব্যাপারগুলো যেগুলো সিরিয়াস নই আমরা, সেই জায়গাগুলোকে প্রেজেন্ট করছে। তিনজন গড রয়েছে, তিনজন গডকে আমরা প্রলোগে দেখতে পাচ্ছি, প্রলোগে দেখতে পাবো তিনজন গড দিয়ে নাটকটা শুরু হচ্ছে। এবং সেই তিনজন গড পৃথিবীতে এসছে, চাইনিজ গড, তারা পৃথিবীতে এসছে কি জন্য এসছে? তারা একটা ভালো মানুষ খুঁজতে এসছে যাকে তারা উপহার দেবে, এবং তারা ভালো মানুষ হিসেবে সেন্তিকে পাচ্ছে এবং সেন্তিকে তারা তাদের উপহার দিচ্ছে। ওকে, দেখো গল্পের মেইন স্টোরিটা আমি আলোচনা করেছি। নাটকের মেইন স্টোরি কি? দ্য প্লে ফলোজ আ ইয়াং প্রস্টিটিউট সেন্তি অ্যাজ হি স্ট্রাগলস টু লিড আ লাইফ দ্যাট ইজ গুড অ্যাকর্ডিং টু দ্য টার্মস অফ মোরালিটি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি সেন্তির জীবনের গল্প, যিনি একজন প্রস্টিটিউট, তিনি কিন্তু মরাল ওয়েতে, নীতি নৈতিকতাকে পালন করে গুড জেনারেস একটা ওয়েতে জীবনটাকে যাপন করেন। দ্য প্লে স্টার্টস উইথ প্রোলগ, নাটক শুরু হচ্ছে একটা প্রোলগ দিয়ে, হোয়ার থ্রি গডস কাম টু আর্থ, তিনজন ভগবান পৃথিবীতে এসেছেন, ইন সার্চ অফ এ গুড পারসন, ভালো মানুষের খোঁজে। দে আর গিভেন শেল্টার বাই সেন্তি ইন হার হ্যাভি ইন উইথ major resources. In gratitude the gods reward her with generous sum of money. দেখতে পাচ্ছি তারা সেন্তির কাছে এসে পৌঁছাচ্ছে, সেন্তি তাদেরকে তার ছোট যে কুঠির রয়েছে, ছোট যে বাড়ি রয়েছে, সেই বাড়িতে আশ্রয় দিচ্ছে, এবং সেই ভগবানরা খুশি হয়ে সেন্তিকে কিছু অর্থ প্রদান করছে অ্যাজ এ গিফট। দিস ইজ দ্য মেইন স্টোরি। এই স্টোরির ওপর বেস করে ভাবো, একটা সিম্পল গল্প, তিনজন ভগবান আসছে, একটা মানুষকে ভালো দেখতে পাচ্ছে, তাকে টাকা দিয়ে যাচ্ছে। এই সিম্পল গল্পের মাধ্যমে কত সোশ্যাল ইস্যুকে তুলে ধরা যায়, এটা যখন আমরা টেক্সটটা পড়বো না তখন বুঝতে পারবো। এই জন্য তো বার্টোল্ট ব্রেস্ট এতটা আলাদা, এই জন্য তো তার এপিক থিয়েটার। একটা সিম্পল স্টোরি, কিছুই নেই গল্পে, সেই গল্প আমাদের কাছে কত কিছু তুলে ধরবে। নেক্সট হচ্ছে থিমস। কোন কোন থিমস রয়েছে? দেখো অনেক থিমস রয়েছে। প্রথমে আমরা বলতে পারি দ্য পারসুইট অফ গুডনেস, অর্থাৎ জীবনে ভালো থাকাটা। ভালো কি? ভালো কাকে বলে, তাই না? কাকে জেনারাস বলে, কাকে জেনারেসিটি বলে, সেই জায়গাটাকে। 2 নম্বর কি বাবা? গ্রিড, ক্যাপিটালিজম এন্ড করাপশন। লোভ, ক্যাপিটালিজম মানে অর্থ, শুধু অর্থের দিকে লোভ রাখা, অর্থ মানে অর্থকে শুধু বোঝা, ক্যাপিটালিস্ট হয়ে যাওয়া, সবসময় অর্থের বিনিময়ে সবকিছু করানো। এন্ড করাপশন, লোভ থাকলেই, ক্যাপিটালিজম থাকলেই করাপশন আসবে। তুমি যদি লোভী হও, তোমার মধ্যে সবসময় একটা অর্থ 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 অর্থ, সবসময় টাকা 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 করে বেড়াও, কি করে টাকাকে ধরা যায়, কি করে টাকাকে ক্যাপচার করা যায়, অটোমেটিক্যালি তোমার মধ্যে করাপশন চলে আসবে। 3 নম্বর উইমেন অ্যান্ড ডুয়াল আইডেন্টিটিস। মহিলাদের রিপ্রেজেন্ট করা হয়েছে, যে মহিলাদের সোসাইটিতে কতটা রোল রয়েছে, এবং মহিলাদের যে ডুয়াল আইডেন্টিটি। দেখো মহিলারা অনেক রকম আইডেন্টিটি প্লে করে বাবা। একটা প্রত্যেকটা মানুষই আমাদের জীবনের প্রত্যেকেরই একটা করে আইডেন্টিটি এক নয়, আইডেন্টিটি অনেক। দেখো আমাদের এই আইডেন্টিটি যদি লক্ষ্য করি, দেখো তোমরা একজন স্টুডেন্ট, তোমরা কারো ভাই, তোমরা কারো বোন, তোমরা কারো বন্ধু, তোমরা কারো বান্ধবী, তোমরা কারো ছেলে, তোমরা কারো মেয়ে, তোমরা একজন স্টুডেন্ট, তাই না? কতগুলো আইডেন্টিটি। তাহলে এখানে উইমেন রয়েছে, মহিলাদের রোল রয়েছে, এবং দেখো ডুয়াল আইডেন্টিটি প্রেজেন্ট করা হয়েছে। যেমন দেখো সেন্তি, তিনি একজন প্রস্টিটিউট, প্লাস তিনি একজন মহিলা, প্লাস তিনি একজন ভালো মানুষ, তাই না? নেক্সট হচ্ছে হিউম্যানিটি ভার্সেস দ্য ডিভাইন, অর্থাৎ মানবিকতা এবং আধ্যাত্মিকতা, এই দুটোর মেলবন্ধন দেখানো হয়েছে। মানবিকতা কার মধ্যে রয়েছে? সেন্তির মধ্যে রয়েছে। ওই যে প্রলোগে 3 জন ভগবানকে দেখানো হচ্ছে, তারা কিন্তু সেন্তির দ্বারাই স্যাটিসফাইড হচ্ছে, সেন্তির ওই জেনারাস নেচার তাদেরকে ভালো লাগছে। নেক্সট হচ্ছে দ্য থিম অফ লাভ অ্যান্ড সোসাইটি। আমাদের সমাজে ভালোবাসার কি গুরুত্ব রয়েছে, ভালোবাসার কি রোল রয়েছে, ভালোবাসা কি আদৌ সেই রিয়েল ভালোবাসা রয়েছে, না ভালোবাসা একটা লাভ মেকিং এ পরিণত হয়েছে, না ভালোবাসা একটা কমোডিটিতে পরিণত হয়েছে, যেখানে ভালোবাসা মানে টাকা পয়সা, মানি রিলেটেড হয়ে গেছে।
সেই বিষয়গুলোকে দেখানো হয়েছে। ক্রিটিক অন রিলিজিয়ন, এছাড়া ধর্ম রয়েছে, ধর্মের যে বিভিন্ন গোড়ামি রয়েছে সমাজে। দেখো ধর্ম একটা ধর্মের জায়গায়, ধর্মকে যদি আমরা অরিজিনালি ফলো করি ধর্ম খুব ভালো জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো ধর্মকে কেউ ফলো করছি না, আমরা ধর্মের গোড়ামিগুলোকে ফলো করছি এবং ডে বাই ডে ধর্মের গোড়ামিগুলো যেন আমাদের আরো বেশি করে আঁকড়ে ধরছে, আমরা ধর্মের গোড়ামি থেকে বেরোতে পারছি না। তাই ধর্মের যে গোড়ামি এবং ধর্ম তাকে ক্রিটিসাইজ করছেন। আর কি বাবা, কোর্টরুম জাস্টিস এস এ থিম, এই সমাজে যে আইন আদালত কোর্ট তার যে রোল রয়েছে সেটাকেও প্রেজেন্ট করা হয়েছে। আর হচ্ছে ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগলস, সমাজে যে বিভিন্ন ক্লাস রয়েছে, ক্লাস ডিস্টিংশন রয়েছে, সেই ক্লাসে যে স্ট্রাগল রয়েছে সেই জায়গাটাও কিন্তু নাটকের মধ্যে প্রেজেন্ট করা রয়েছে। অর্থাৎ ওই যে মার্কসিস্ট অ্যানালাইসিস আমি তোমাদের প্রথমেই বললাম, এই নাটকটাকে আমরা একটা মার্কসিস্ট অ্যানালাইসিসে বা মার্কসিস্ট প্লে হিসাবে দেখতে পাই। এখানে সোসাইটির যে বিভিন্ন ক্লাস, আপার ক্লাস, সোসাইটি লোয়ার ক্লাস, এই ক্লাসের মধ্যে যে স্ট্রাগল, অর্থাৎ আপার ক্লাস সবসময় লোয়ার ক্লাসকে শোষণ করে চলেছে, সমস্ত কিছুকে কিন্তু দেখানো হয়েছে। তাহলে এই এতগুলো থিমের উপর বেস করে নাটকটা লেখা, কারণ বার্টল ব্রেস্টের প্রধান পারপাসই হচ্ছে বাবা অডিয়েন্সকে এডুকেট করা। ওকে, তাহলে দেখো আমরা দ্য গুড ওমেন অফ সেজওয়ান এর যে ক্লাস, ইন্ট্রোডাকশন ক্লাস আমরা কিন্তু এখানেই শেষ করলাম। তো শেষ করার আগে কয়েকটা কথা তোমাদের বলে দিই। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে আমি যে ক্লাসগুলো বললাম সেই ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দেবো। তার সাথে তোমরা যদি আমার সাথে কানেক্ট হতে চাও, আমার ওয়েবসাইটের মাধ্যমে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে, আমার ফেসবুক চ্যানেলের মাধ্যমে বা আমার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তো সেই সমস্ত কিছুর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকেও তোমরা আমার সাথে কানেক্ট হতে পারবে। আর ক্লাস কেমন লাগলো প্রত্যেকেই অবশ্যই জানাবে। যদি তোমাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোনো একটা পয়েন্ট বুঝতে না পেরে থাকো, তাহলে আমাকে আরেকবার বলবে, আমি সেটাকে চেষ্টা করব নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দেওয়ার। ওকে, তাহলে ক্লাস এখানেই শেষ করলাম। সবাই হ্যাপি থেকো, হেলদি থেকো, স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ।